জানো কমলা, আজ আমি অনেকই খুশি। সত্যি, একমাত্র মেয়ে ভাগ্য যে এত ভালো, এটা আমি তো কল্পনা করতে পারিনি। হ্যাঁ গো, সেটা তো আমিও ভাবছি। আমাদের এই গরিব পরিবারের মেয়েকে রাজ বিয়ে করে নিয়ে যাবে, মানে অত ধনী পরিবারের ছেলে বিয়ে করতে রাজি হয়ে গেছে। আজ আমি অনেক খুশি। রাজ অনেক ভালো ছেলে, আমি জানি ও আমার রানীকে একদম রাজরানী করে রাখবে। হ্যাঁ কমলা, তুমি একদম ঠিক বলেছো। আর তাছাড়া রাজা আমাকে কথা দিয়েছে, ও আমার মেয়েকে সবসময় খুশিতে রাখবে। শ্যামল বাবু আর তার স্ত্রী কমলা এইসব কথাবার্তা বলছিল, আর এইসব কথাবার্তা তাদের একমাত্র মেয়ে রানী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। সেও মনে মনে অনেক খুশি হচ্ছিল। আসলে শ্যামল বাবু তার একমাত্র মেয়ে রানীর জন্য পাত্র খুঁজছিল। তখনই ঘটক মশাই রাজের ফটো শ্যামল বাবুকে দেখায়। রাজ দেখেই শ্যামল বাবুর পছন্দ হয়ে যায়, আর তারপর রাজ যখন রানীর ফটো দেখে তখন তারও অনেক পছন্দ হয়। কিন্তু রাজের মা কমলা দেবী আর রাজের দিদি রোশনি তার একদমই পছন্দ ছিল না। রাজ, তুই কাকে পছন্দ করেছিস? এইরকম একটা গ্রামের গরিব মেয়েকে? না না না, আমি কোনো মতে এই গরিব মেয়েটাকে তোর সঙ্গে বিয়ে দিতে পারবো না। আমি চাই আমার একমাত্র বৌমা যেন অনেক ধনী পরিবারের মেয়ে হোক। তাই আমি কোনোভাবেই এই মেয়েটাকে বাড়ির বৌমা করে নিয়ে আসতে পারবো না। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছো। আমার একমাত্র বৌদি, তাও আবার গরিব পরিবারের মেয়ে, এটা তো কেমন কথা, তাই না? রাজ, তুই এমন একটা মেয়েকে পছন্দ কর যাকে তার বাবা একদম পা থেকে মাথা পর্যন্ত যেন গয়নায় ভরিয়ে দেয়, আর তার সাথে সাথে আমাদেরকেও যেন কিছু দেয়। আর খাওয়া দাওয়া ওটা তো যেন ভালো হয়। এই গরিব পরিবারের মেয়েকে যদি তুই নিয়ে আসিস, তাহলে আমরা যদি একবার বৌদির কাছে যাই, তাহলে তো আমাদের তো এমন কিছু খাওয়াতেই পারবে না। বলো মা, আমি ঠিক কথা বলছি তো? তুই একদম ঠিক কথা বলেছিস। আমিও তো মাঝে মাঝে আমার বৌমার বাড়িতে যাব, আর সেখানে গিয়ে তো খাওয়া দাওয়া করতে হবে। যদি খাওয়া দাওয়া ভালো না হয় আর খেতে খেতে যদি কম পড়ে যায়, এইসব আমার একদমই পছন্দ নয়। তাই আমি চাই তুই কোনো গরিব মেয়েকে নয়, তুই ধনী পরিবারের মেয়েকে বিয়ে কর, যেন তাদের বাড়ি গিয়ে পেট ভরে খেতে পারি। মা, আমি কি তোমাদের দুইজনে ভালো মন্দে খাবার দাবার দেখে শ্বশুর বাড়ি তৈরি করবো নাকি? দেখো মা, বিয়ে যদি করতে হয় তাহলে আমি রানীকেই করব, আর তা না হলে আমি বিয়েই করব না। এই বলে রাজ সেখান থেকে চলে যায়। রাজের কথাতে রোশনি আর তার মা রমলা দেবী বাধ্য হয়। তখন তাদের আর কিছুই করার ছিল না, তাই তারাও বিয়ের জন্য রাজি হয়ে যায়। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। কিছু মাস পরেই রাজ আর রানীর বিয়ে সম্পূর্ণ হয়। রাজ বিয়ে করে রানীকে বাড়িতে নিয়ে আসে। রোশনি, যা, আমার হয়ে তুই বরণ করে তোর বৌদিকে বাড়িতে নিয়ে আয়। ওই রকম গরিব পরিবারের মেয়েকে আমি বরণ করতে পারবো না। দেখ, নিজের সঙ্গে কিছুই নিয়ে আসেনি। মা, তুমি আমাকে বলছো বরণ করার কথা? না না, ওই রকম গরিব বউদিকে আমি কোনো মতেই বরণ করতে পারবো না। রোশনি আর রমলা দেবী রানী আর রাজের সামনে এইসব কথাবার্তা বলছিল। তখন রাজ অনেকই রেগে গিয়ে বলে, মা, দিদি, চুপ করবে তোমরা? রানী সবেমাত্র বাড়িতে আসতে না আসতেই তোমাদের ওর উপরে এরকম হিংসা করা শুরু হয়ে গেল। এসব কিন্তু আমি একদমই সহ্য করব না। রাজের কথাতেই রোশনি আর তার মা চুপ করে যায়। তারপর এক প্রকার বাধ্য হয়ে রমলা দেবী রানী আর তার ছেলে রাজকে বরণ করে বাড়ির ভিতরে তোলে। এইরকম ভাবেই দেখতে দেখতে সেই দিনটা কেটে যায়। পরের দিন থেকেই রানীর উপর অত্যাচার শুরু হয়। এই যে বৌমা, জল খাবারে শুধু লুচি ঘুগনি বানালে হবে না। আমরা তোমাদের মতো কম কম খাবার খাই না, আমাদের জন্য অনেক করে খাবার বানাবে। আর হ্যাঁ, যা যা খাবার বানাতে জানো সবকিছু বানিয়ে ফেলো। এই বলেই রমলা দেবী রান্নাঘর থেকে চলে আসি। তারপর শাশুড়ি মায়ের কথা মতো রানী একটা একটা করে সবকিছু সুস্বাদু খাবার বানাতে থাকে। রানী সবকিছুই খাবার বানানো জানতো, কিন্তু এত বেশি খাবার সে কখনো বানায়নি, তাই তার অনেকই কষ্ট হচ্ছিল। ওহ বাবারে বাবা, এত গরম হচ্ছে না, তাড়াতাড়ি খাবারগুলো বানিয়ে টেবিলে রেখে দি, না হলে আবার শাশুড়ি মামাকে রাগ করবে, বলবে যে এখনো খাবার বানানো হলো না। তার থেকে ভালো আমি আগে থেকেই রেডি করে রেখে দিই। এই বলে রানী নানান রকমের খাবার অনেক বেশি বেশি পরিমাণে তৈরি করে। সেগুলো দেখে রমলা আর রোশনি অনেকই খুশি হয়। রোজ এইরকম ভাবে এত বেশি খাবার বানাবে। তোমাদের মতো আমরা গরিব নয়, ঠিক আছে? এই কথাটা যেন মাথায় থাকে। মা, আপনি যদি আমার হাতে হাতে রান্নাঘরে একটু সাহায্য করে দিতেন, তাহলে তো আরো তাড়াতাড়ি হয়ে যেত। আসলে আমি একা তো, তাই একটু দেরি হলো।
মা, আপনি দিদিকে বলুন না কাল থেকে রান্নাঘরে আমার হাতে হাতে যেন একটু সাহায্য করে দেয়। দেখেছো মা, দেখেছো তোমার নতুন বৌমার মুখের কথা শোনো। প্রথম দিন রান্না করতে না করতেই হাঁপিয়ে গেল। তাহলে ভাবো সারা জীবন রান্না করবে কিভাবে? আমরা এত এত বেশি খাবার রান্না করি আর এত বেশি পরিমাণেই খাবার খাই। ঠিক আছে, তোমাকে কারো সাহায্য ছাড়াই এই এত কিছু খাবার বানাতে হবে। এই বলে রোশনি আর তার মা রমলা দেবী খাওয়া শুরু করে। তারা একদম পেটুকের মতো খাবারগুলো এক নিমেষেই শেষ করে দেয়। সবকিছু খাবার খাবার পর রোশনি বলে, বৌদি তুমি সামান্য একটুখানি খাবার বানিয়েছো, দেখে বেশি মনে হচ্ছে ঠিকই, কিন্তু খেয়ে তো পেটই ভরলো না। যাও, আমার আর মায়ের জন্য তুমি আবার পরোটা বানিয়ে নিয়ে এসো, না হলে যেন মনে হচ্ছে কিছুই খাইনি। হ্যাঁ রোশনি, তুই একদম ঠিক বলেছিস। আমারও তো মনে হচ্ছে যেন কিছুই খাইনি। নামে এত খাবার দেখাচ্ছিল, কিন্তু খাবার পর বুঝতে পারলাম যে খাবারটা কতটা ছিল। যাও বৌমা, আমার জন্য পরোটা বানিয়ে নিয়ে এসো। শাশুড়ি মায়ের কথা মতো রানী আবারও রান্নাঘরে চলে যায় আর শাশুড়ি মা এবং ননদের জন্য পরোটা বানাতে থাকে আর মনে মনে বলতে থাকে, বাবারে বাবা, এরা কি পেটুক রে! এদের মতো এত পেটুক আমি তো কখনোই দেখিনি। সত্যি এত বেশি পরিমাণে খাবার কেউ খায় নাকি? মনে হচ্ছে যা ময়দা আছে আর যা যা মশলা আছে আজকেই সব শেষ হয়ে যাবে। আমার শ্বশুর বাড়ির পেটুক লোকেরা যদি একবার আমার মায়ের বাড়িতে যায়, তাহলে আমি জানি না এদেরকে আমি কি খেতে দেব। যাই খেতে দিই না কেন, এরা তো এক নিমেষে সবকিছু শেষ করে দেবে। রানী এইসব কথা মনে মনে ভাবনা চিন্তা করতে করতে পরোটা বানাচ্ছিল। তখন তার শাশুড়ি মা এবং রোশনি তাকে ডাক দিতে শুরু করে। তখন রানী তাড়াহুড়ো করে তাদের পরোটা দিয়ে দেয়। এদিকে রানী পরোটা করতে থাকে আর তার শাশুড়ি মা এবং ননদ খেয়ে যাচ্ছিল। দেখতে দেখতে প্রায় 20-30টা পরোটা খাবার পর তারা পরোটা চাওয়া বন্ধ করে। এই রকম ভাবে দেখতে দেখতে দিনের পর দিন রানীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। রাজ, তুমি কি কদিনের জন্য আমাকে মায়ের বাড়িতে রেখে আসতে পারবে? আসলে এখানে আমার অনেক কষ্ট হচ্ছে। সারাদিন তো রান্নাঘরেই কেটে যায়। সেই যে সকালে রান্নাঘরে ঢুকবো, রাত হলে তবে বার হব। না হলে তোমার দিদি আর মা আমাকে রান্নাঘর থেকে বাড়ি হতে দেয় না। সব সময় কিছু খাবার তৈরি করে দিতে হচ্ছে। তোমার মা আর দিদি এত কেন খাবার খায়? ওরা তো ওইরকমই। আমি বাড়িতে সবকিছু রেডি করে দিই, তা সত্ত্বেও ওরা নিজেদের হাতে কখনো কিছু বানিয়ে খেতে চায় না। এই কারণে আমাদের বাড়িতে কত কটা কাজের মেয়ে ছিল, ওদের জন্য সবকিছু ছেড়ে গেল। এখন আবার তোমাকে নিয়ে পড়েছে। তুমি একটু সহ্য করো, দেখবে ওরা ওদের নিজেদের ভুল একদিন না একদিন ঠিক বুঝতেই পারবে। আর ওরা যদি নিজেদের ভুল বুঝতে পারবে, সেদিন তোমাকে নিয়ে আমি এখান থেকে চলে যাব। এই বলে রাজ রানীকে বোঝানোর চেষ্টা করে এবং তাকে 2 দিনের জন্য মায়ের বাড়িতে যাবার কথাও বলে। এই রকম ভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন রানী নিজের ব্যাগপত্র গুছিয়ে মায়ের বাড়ি যাবার সিদ্ধান্ত নিয়ে নেয়। বাড়ির সকলকে বলে, মা, দিদি, আজ আমি মায়ের বাড়ি যাচ্ছি। আসলে বাবার শরীরটা খারাপ তো, তাই দেখতে যাচ্ছি। মা সারাদিন একাই খেটে খেটে মরে যাচ্ছে, তাই আমি একটু মায়ের সাহায্য করে দিতে যাচ্ছি। বৌমা, তুমি একা কেন যাচ্ছ? তোমার বাবার শরীর খারাপ, তাহলে তো আমাদেরও যেতে হবে, তাই না? রোশনি, চল বৌমার বাবাকে দেখে আসি। আজ বৌমাদের বাড়িতে পেট ভরে খাবো। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। আজ বৌদিদের বাড়িতে অনেক সুস্বাদু খাবার খাওয়া হবে। এই বলে রোশনি আর তার মা খাবার জন্য রানীর সঙ্গে রেডি হয়ে বেরিয়ে পড়ে। তখন রানী তাদেরকে আর কিছুই বলতে পারে না। যখন তারা 3 জনে মিলে যাবার জন্য বার হচ্ছিল, তখনই রানীর শ্বশুর মশাই এবং ছোট দেওর শহর থেকে বাড়িতে আসে। আসলে তারা 2 জনই শহরে থাকতো, এই কারণে বাড়িতে তাদের খুবই কম দেখা যেত। রানী তখন তাদের সকল পরিবারকে দেখে চমকে ওঠে, কিন্তু সে কারোর মুখের উপরে না বলতে পারছিল না। এই কারণে রানী এক প্রকার বাধ্য হয়ে সকলকে তার নিজের সঙ্গে নিয়ে আসে। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই রানী তার বাবার বাড়িতে চলে আসে। পেটুক শ্বশুর বাড়ির সকলকেও নিয়ে আসে। রানী, তুই তো শ্বশুর বাড়ির সকলকে আনবি, এটা তো আমাদেরকে আগে জানাবি। আমরা তো কিছুই করিনি, তাহলে এখন কি করব বল? মা, তুমি আমার শ্বশুর বাড়ির লোকেদেরকে জানো না, এদেরকে যত খেতে দেবে এরা ততই বেশি খাবে। আসলে আমার শ্বশুর বাড়ির সকলেই পেটুক, এরা তো শুধু খাবার খেতেই এসেছে। দেখ মা, তোর শ্বশুর বাড়ির লোকেরা প্রথম এসেছে,
আর কিছুই খাবার না দিলে হয়? আমি বরং ধার দেনা করে খাবার নিয়ে আসছি। এই বলে কমলা দেবী মুদিখানার দোকান থেকে বেশি বেশি করে সবকিছু মাল মশলা কিনে নিয়ে আসে। কিছুক্ষণ পর রানীর পেটুক শ্বশুর বাড়ির সকলকে পরোটা এবং ঘুগনি দেয়। সেটা তারা এক নিমেষেই সব শেষ করে দেয়। বৌদি, তুমি সামান্য একটুখানি পরোটা আর ঘুগনি দিয়েছো? তুমি তো জানো আমরা এসব কত পরিমাণে খাই, আর সেটা যেন তুমি সামান্য একটুখানি দিয়েছো। এই জন্যই বলেছিলাম গরিব পরিবারের মেয়েকে বাড়ির বৌমা করব না। বৌমা, দেখো এইসব কম কম খাবার দেওয়া থেকে তুমি বরং আমাদের সকলকে ভাত দিয়ে দাও। আর হ্যাঁ, বিরিয়ানি করেছো তো তোমার মা? বেশি বেশি করে বিরিয়ানি খাবো, বেশি বেশি করে বিরিয়ানি খাবো কিন্তু আজকে। রমলা দেবীর মুখে এই কথা শুনে রানী এবং তার মা আর বাবা সকলেই চমকে ওঠে। কমলা সবকিছুই বেশি বেশি করে রান্না করে এবং অনেক বেশি পরিমাণে বিরিয়ানিও বানিয়ে ফেলে। বেশ কিছুক্ষণ পর কমলা আর রানী তার পেটুক পরিবারে সকলকে বিরিয়ানি পরিবেশন করে। এক প্লেট করে সকলকে দেয়, কিন্তু দেওয়ার সাথে সাথে রানীর পেটুক শ্বশুর বাড়ির লোকেরা সবকিছু শেষ করে দেয়। তারপর তারা আবারও বিরিয়ানি চাইতে থাকে। এইরকম ভাবে দেখতে দেখতে একবার রোশনি, একবার রমলা দেবী আর একবার রানীর শ্বশুর মশাই আর তার ছোট দেওর এইরকম ভাবে সকলে একবার একবার করে বিরিয়ানি চাইতে থাকে। কমলা যতটা বিরিয়ানি রান্না করেছিল সবটাই শেষ হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে তারা সেখান থেকে চলে যায়। বাবারে বাবা, রানী, তোর শ্বশুর বাড়ির লোকেরা এতটা পরিমাণে খায়? এটা তো আমরা আগে জানতাম না। কিন্তু বাড়িতে এত খাবার কে তৈরি করে? মা, কে আবার তৈরি করবে? সবকিছু খাবার আমাকেই তৈরি করতে হয়। তোমরা খুব খুশি হয়েছিলে না আমার ধনী পরিবারে বিয়ে হচ্ছে বলে? আজ দেখো, ধনী পরিবারে গিয়ে আজ আমি এতটা কষ্টেতে রয়েছি। রানীর এই কথা শুনে কমলা এবং শ্যামল বাবু অনেকই কষ্ট পায়, কিন্তু তাদের আর কিছুই করার ছিল না। কিছুদিন পর রানী আবারও তার পেটুক শ্বশুর বাড়িতে ফিরে যায়। রানী কিছুদিন বেশ ঠিকই ছিল, তারপর সে সারাদিন রান্নাঘরে থেকে থেকে একদমই অসুস্থ হয়ে পড়েছিল। তখন তার শ্বশুর বাড়ির লোকেদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল। বৌমা, তুমি এইরকম ভাবে শুয়ে বসে থাকলে আমরা কিভাবে খাবারটা খাবো বলো তো? আমাদের জন্য তো তোমাকেই খাবার রান্না করতে হবে। মা, আপনি যদি সারাদিন আমাকে রান্নাঘরে বসিয়ে রাখেন তাহলে কি আর আমি আপনাদের জন্য রান্না করতে পারবো? আপনারা কি আমাকে মানুষ বলে মনে করবেন না? আমারও তো প্রাণ রয়েছে, আমিও তো অসুস্থ হতে পারি, তাই না? রানীর এইসব কথাবার্তাতে রমলা দেবী নিজের ভুল বুঝতে পারে এবং তখন সে তার বৌমার কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর সে রোশনিকেও ডেকে বৌদির কাছে ক্ষমা চাইতে বলে। রোশনিও বৌদির কাছে ক্ষমা চেয়ে নেয়, আর এইরকম ভাবে তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো। ডক্টর রাতুল যে কিনা এক হসপিটালের বড় ডাক্তার ছিল। ডক্টর রাতুলের হাত পা দড়ি দিয়ে বাঁধা ছিল, এমনকি তার মুখেও সাদা টেপ দিয়ে চাপা দেওয়া ছিল যাতে সে চিৎকার করতে না পারে। ঠিক তার পাশে নন্দিনী হাতে একটা বড় ইঞ্জেকশন নিয়ে দাঁড়িয়েছিল। নন্দিনী ডক্টর রাতুলের হসপিটালে নার্সের কাজ করত। নন্দিনী ইঞ্জেকশনে কিছু একটা ওষুধের নেশা ছিল। ইঞ্জেকশনটা ছিল নর্মাল ইঞ্জেকশনের থেকে অনেক বড়। ডক্টর রাতুল, এবার আপনার সিন শেষ। আজ আপনাকে আমি খুব ভালো করে সাজা দেব। আপনাকে আজ বুঝিয়ে দেব এইসব নোংরা কাজ করার শাস্তি কি। এই বলে নন্দিনী ডক্টর রাতুলের কাছে যেতে থাকে। নন্দিনী যতই কাছে যেতে থাকে ডক্টর রাতুল ততই ছটফট করতে থাকে। ডক্টর রাতুলকে দেখে নন্দিনী বলে, ডক্টর রাতুল, খুব ছটফট করতে মন যাচ্ছে তাই না? এখান থেকে পালিয়ে যাবার ইচ্ছা হচ্ছে তাই তো? কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষ তার কুকর্মের হাত থেকে কোনোদিনও রক্ষা পায় না। এই বলেই নন্দিনী ডক্টর রাতুলের মুখ থেকে সাদা টেপটা সরিয়ে দেয়। তখনই ডক্টর রাতুল বলে, দেখো নন্দিনী, এখনো তোমাকে ভালোভাবে বলছি, ছেড়ে দাও আমাকে। আমার হাতে পায়ে দড়িগুলো খুলে দাও, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ডক্টর রাতুল, আপনি এটা কি করে ভেবে নিলেন যে আমি আপনাকে ছেড়ে দেব? আপনাকে ছেড়ে দেওয়া আর পাগলা কুকুরকে ছেড়ে দেওয়া একই হবে। যে কোনো সময় আপনি মানুষকে চোট করে দিতে পারেন, তাই আমি আপনাকে কোনোভাবে ছেড়ে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে নন্দিনী, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কোনো ক্ষতি করব না, আমাকে মাফ করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোমার যত টাকা লাগে আমি তোমাকে দেবো, কিন্তু দয়া করে আমাকে ছেড়ে দাও।
খুব ভালো লাগছে আপনাকে এরকম ভাবে ছটপট করতে দেখে। ডক্টর রাতুল, আর কিছুক্ষণ ওয়েট করুন, কিছুক্ষণ পর আমি আপনাকে একদম মুক্ত করে দেব, তখন আপনি সারা জীবনের মতন মুক্ত হয়ে যাবেন। এই বলে নন্দিনী খুব জোরে জোরে হাসতে থাকে। নন্দিনী ডক্টর রাতুলের সাথে এই রকম ব্যবহার কেন করছিল, ডক্টর রাতুল কি এমন কাজ করেছিল, পুরো ঘটনাটা জানতে গেলে আপনাদেরকে একটু পিছনে যেতে হবে। চলুন তাহলে দেখে আসি। ডক্টর রাতুল যে কিনা একজন লেডিসের ডাক্তার ছিল, সে খুবই নোংরা এবং অভদ্র। ডক্টর রাতুল শুধু নামেই একজন ডক্টর ছিল, কিন্তু আসলে সে ডক্টর হয়ে সকলের ফায়দা নিত। এমনই একদিন ডক্টর রাতুলের কাছে টিনা নামের এক মেয়ে আসে। রাতুল মেয়েদের কাছ থেকে কিছু না শুনে তাকে বলে, বেডে শুয়ে পড়ুন, আপনাকে ইঞ্জেকশন দিতে হবে। কিন্তু ডাক্তার বাবু, আপনি আগে আমার কি হয়েছে না হয়েছে চেকআপটা তো করে নিন, তারপর না হয় ইনজেকশন দেবেন। দেখুন, আপনার চোখ মুখ দেখেই আমি সব রোগ ধরে ফেলেছি, এখন আপনাকে ইঞ্জেকশন দিতেই হবে, না হলে আপনি আরো বিপদে পড়ে যাবেন। ডক্টর রাতুলের মুখে এই কথা শুনে টিনা ভয় পেয়ে যায়। তখন সে ভয়েতে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিন তাহলে ইনজেকশন। ডক্টর রাতুল কোনো কারণ না থাকাতেও শুধু শুধু পেশেন্টের ইনজেকশন দিত। ইনজেকশনটা সে তার নিজের ইচ্ছে মতো দিত, যেখানে তার ভালো লাগতো ডাক্তার রাতুল সেইখানেই দিত। সে পেশেন্টদের কোনো কথাই শুনতো না। ডাক্তার বাবু, ইনজেকশনটা কি হাতে দেওয়া যায় না? আপনি আমার হাতে দিয়ে দিন না। ডাক্তারবাবু, আমি না আপনি, কোনটা বলুন তো? দেখুন, এই ইঞ্জেকশনটা হাতে লাগানো যাবে না, তাই আমি যেখানে বলছি সেখানেই লাগাতে হবে। এই বলে ডক্টর রাতুল টিনার কোমরের একটু নিচেটাই করে ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর টিনা বলে, ডাক্তার বাবু, আমার এই রকম হচ্ছে কেন? আমার মাথাটা ঘুরছে আর আমার চোখটাও বন্ধ হয়ে আসছে। হ্যাঁ, ইঞ্জেকশনটা লাগিয়েছি তো, তাই এরকম হচ্ছে। আপনি চোখ বন্ধ করে শুয়ে থাকুন, দেখবেন একটুখানি পরে সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর টিনা অজ্ঞান হয়ে যায়। তখনই ডক্টর রাতুল টিনার অজ্ঞান হওয়ার ফায়দা নেয়। তখন ডক্টর রাতুল হাসতে হাসতে বলে, বাহ, আমি তো খুব ভালো একটা উপায় বার করিয়েছি, আমার ইচ্ছাটা পূরণ হয়ে যায়, আর কেউ আমার উপর সন্দেহ করতে পারে না। টিনার যখন জ্ঞান ফেরে তখন সে ভাবে যে ইনজেকশনের কারণে হয়তো সে ঘুমিয়ে পড়েছিল। ডক্টর রাতুল এইরকম কাজ করে মনে মনে সে খুব খুশি হতো। আরে আপনি এত চিন্তা করছেন কেন? আমি তো বললাম আপনাকে ইঞ্জেকশন দেওয়ার কারণে আপনার এরকম হচ্ছে, দেখবেন কিছুক্ষণ পরে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। এইরকম মিষ্টি মিষ্টি কথাবার্তা বলে ডক্টর রাতুল সবাইকে বোকা বানাতো। রোজের রোজ সে কাউকে না কাউকে তার শিকার বানিয়ে নিত। কোনো কিছুর ভয় না করে ডক্টর রাতুল নিজের হসপিটাল চালিয়ে যাচ্ছিল। এইরকম ভাবেই দিন কাটছিল। একদিন ডক্টর রাতুলের কাছে একটা মোটা মতো মেয়ে আসে, যার নাম ছিল বাবলি। বাবলি মোটা ছিল ঠিকই, কিন্তু তাকে দেখতে খুবই সুন্দর ছিল। বাবলিকে দেখে ডক্টর রাতুলের মনে লালসা জাগতে থাকে। তখন ডাক্তার রাতুল মনে মনে বলে, বাহ, কি সুন্দর দেখতে মেয়েটাকে। হ্যাঁ, একটু মোটা, কিন্তু একে দেখতে তো একদমই নায়িকার মতো। আজ তো খুব ভালোই লাগবে এই মোটা মেয়েটার সঙ্গে হানিমুন করতে। একে ইঞ্জেকশন লাগাবার মজাটাই আলাদা হবে। ডাক্তার বাবু, বলছি যে দেখুন না, কাল থেকে আমার পেটের খুব যন্ত্রণা হচ্ছে। আমি তো এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। দয়া করে আমাকে যেমন হোক করে ঠিক করে দিন। কোনো ব্যাপার নয়, আপনি একদম চিন্তা করবেন না, আমার কাছে সব রকমের ওষুধ আছে, আমি আপনাকে এক চুটকির মধ্যে ঠিক করে দিতে পারবো। কিন্তু হ্যাঁ, আপনাকে একটা ইঞ্জেকশন লাগাতে হবে। ডাক্তার বাবু, ইনজেকশন? কিন্তু ইনজেকশন কেন? আর আপনি তো এখানে আমাকে চেক আপই করলেন না, তার আগেই বলে দিলেন। 10 বছর থেকে ডাক্তারি করছি, পেশেন্টকে দেখেই ধরতে পেরে যাই যে ওষুধে কাজ হবে নাকি ইঞ্জেকশনে। আপনাকে তো ইঞ্জেকশন লাগাতেই হবে, না হলে আপনার পেটের যন্ত্রণা থেকে আপনি কোনোদিনই মুক্তি পাবেন না। ডাক্তার বাবু, দয়া করে আপনি কোনো অন্য উপায় বার করুন না। দেখুন, এই ইনজেকশন লাগাতে আমাকে খুব ভয় করে। এমা, আপনি তো একদম বাচ্চাদের মতন ভয় পাচ্ছেন। আরে ইঞ্জেকশন লাগাবেন, আবার এত ভয় পাবার কি আছে? দেখুন, আপনি একদম কোনো টেনশন করবেন না, চুপ করে খালি শুয়ে পড়ুন। আমি আপনাকে এত ভালো করে ইঞ্জেকশন লাগাবো, আপনি বুঝতেই পারবেন না। এই বলে ডাক্তার রাতুল ইনজেকশনে ওষুধ ভরে নিয়ে বাবলির দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু বাবলির তখনও খুব ভয় পাচ্ছিল। ডাক্তার বাবুর এত বোঝানোর পরেও বাবলির মন একদমই ইনজেকশন নেবার জন্য রাজি হচ্ছিল না। বাবলি বারবার একটাই কথা বলছিল, ডাক্তার বাবু, দয়া করে আমাকে অন্য কিছু ওষুধ দিন না। বাবলি একটাই কথা বারবার বলছিল,
সেটা দেখেই ডক্টর রাতুল রেগে যায় এবং রেগে গিয়ে বলে, দেখুন, এক কথা বারবার বলবেন না। আমি তো বললাম আপনাকে ইঞ্জেকশন লাগাতেই হবে। চুপ করে ইঞ্জেকশনটা লাগিয়ে নিন, না হলে আপনার আরও পেটের যন্ত্রণা শুরু হয়ে যাবে। তখন আমি আর কিছুই করতে পারবো না। ডক্টর রাতুলের কথা শুনে বাবলি খুবই ভয় পেয়ে গেছিল, তাই সে ভয়ে ভয়ে ইঞ্জেকশন নিতে রাজি হয়ে যায়। এই রকম ভাবেই ডক্টর রাতুল সকলকে ইঞ্জেকশন লাগাতো। তারপর তারা যখন অজ্ঞান হয়ে যেত তখন ডক্টর রাতুল তাদের সঙ্গে যা ইচ্ছে তাই করত। ডক্টর রাতুল পেশেন্টদের দ্বারাই তার নিজের মনের ইচ্ছের কামনা পূরণ করত। সেদিনেও ডক্টর রাতুল ঠিক একই কাজ বাবলির সঙ্গেও করেছিল। বাবলি অজ্ঞান হয়ে যাবার পর অজ্ঞান হবার ফায়দা নিয়েছিল। ঠিক সেই সময় ডক্টর রাতুলের এইসব কুকর্ম তার হসপিটালের এক নার্স নন্দিনী দেখে ফেলে। নন্দিনী কিছুদিন আগেই এই হসপিটালে জয়েন করেছিল, তাই সে ডক্টর রাতুলের ব্যাপারে কিছুই ভালো করে জানতো না। কিন্তু যখন সে নিজের চোখে এইসব দেখে তখন সে একদম অবাক হয়ে যায় এবং তখন সে ভেবে নেয় ডক্টর রাতুলকে উচিত শিক্ষা দেবে। এই বলে নন্দিনী তার ফোন বার করে ডক্টর রাতুলের ভিডিও বানিয়ে নেয়। কিন্তু তাড়াতাড়ি করে পুলিশের কাছে ভিডিওটা পাঠাতে গিয়ে ডক্টর রাতুলের কাছে সেন্ড হয়ে যায়। ডক্টর রাতুল ভিডিওটা দেখে নন্দিনীকে ডেকে বলে, বাহ, তুমি তো খুব ভালোই ভিডিও বানাতে পারো। স্যার, আপনি কোন ভিডিওর কথা বলছেন? তারপর ডক্টর রাতুল নন্দিনীকে তার ভিডিওটা দেখায়। তখন নন্দিনী চমকে ওঠে যে এটা তো আমি পুলিশকে পাঠিয়েছিলাম। তখন নন্দিনী ভাবতে থাকে যে ভিডিওটা কি করে ডক্টর রাতুলের কাছে আসলো। ডক্টর বাবু জোর করে নন্দিনীকেও ইঞ্জেকশন দেয়, তার সঙ্গেও ঠিক একই কাজ করে এবং তাকে জঙ্গলে গিয়ে ফেলে দিয়ে আসে। জঙ্গলের ভিতর দিয়ে একটা লোক যাচ্ছিল, তখন সে নন্দিনীকে দেখতে পায় এবং তখন সে নন্দিনীর জান বাঁচায়। তখন নন্দিনী বলে, ডক্টর বাবু, এবার আপনি আপনার কুকর্মের শাস্তির জন্য রেডি থাকুন, আমি আসছি। এই বলে নন্দিনী লুকিয়ে লুকিয়ে ডক্টর রাতুলের অফিসে যায় এবং সেখানে গিয়ে একটা মোটা লম্বা লাঠি দিয়ে তার মাথাতে আঘাত করে। তখনই ডক্টর রাতুল অজ্ঞান হয়ে পড়ে যায়। সাথে সাথেই নন্দিনী তার হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলে। ডক্টর রাতুলের জ্ঞান ফিরতে সে খুব ছটপট করছিল এবং সেই দেখেই নন্দিনী মনে মনে খুবই খুশি হচ্ছিল। তখন নন্দিনী তাকে ওইসব কথা বলছিল এবং তাকে একটা বড় ইঞ্জেকশন দিয়েছিল। তখনই সে সঙ্গে সঙ্গে আরো ছটপট করতে থাকে। ছটপট করতে করতে ডক্টর রাতুল অজ্ঞান হয়ে যায়। তখন নন্দিনী পুলিশকে ফোন করে এবং সব ঘটনা খুলে বলে। তখন পুলিশ ডক্টর রাতুলকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে লকআপে পুরে দেয়। তখন ডাক্তার রাতুল তার নিজের ভুলটা বুঝতে পারে এবং তখন সে সবার কাছে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু 5 বছরের জন্য তাকে জেলে থাকতে হবে বলে ঘোষণা করে দেয়।